হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো জেলা ভিত্তিক একটা ভিডিও আলোচনা হবে। তো এর আগে আমি তোমাদের টোটাল 4টে জেলা করিয়ে দিয়েছি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম। তো আজকে আলোচনা করব উত্তর চব্বিশ পরগনা জেলার সংক্ষিপ্ত পরিচয়। তো অন্যান্য দিন যেরকমভাবে তোমাদের আলোচনা করি সেরকমভাবেই তোমাদের আজকের সীমানা, নামকরণ, লোকসভা বিধানসভার পরিচয়, ভূপ্রাকৃতিক পরিচয়, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ সমস্ত কিছু কিন্তু আমি একে একে আলোচনা করব। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে কিন্তু যুক্ত হয়ে যাও। সলিউশন টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই ক্লাসের পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। এছাড়াও চাইলে তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আমার ফেসবুক লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার সঙ্গে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো। তো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর প্রত্যেককেই বলবো তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ। আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তে তোমাদের জন্য যাতে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি, তোমাদের ইন্টারভিউ প্রস্তুতিটাকে আরও সঠিক মাত্রায় এগিয়ে নিয়ে যেতে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের হেল্প করা যায়। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো ডেমো ভিডিও দিতে, আমি ডেমো ভিডিও দেবো। আমি এই জেলা ভিত্তিক ভিডিওগুলো কমপ্লিট করে দিই, তারপর আমি তোমাদের একে একে ডেমো ভিডিওগুলো আবার দেওয়া শুরু করব। ওকে, ততদিন তোমরা যেগুলো পুরনো রয়েছে সেগুলো দেখতে থাকো। আমি খুব শীঘ্রই তোমাদের ডেমো ভিডিও আনবো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি আমাকে মোটিভেট করবে আমি তত বেশি এনার্জি পাবো নতুন নতুন আপডেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। চলো তাহলে আর সময় না নষ্ট করে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার, যেটা তোমাদের সবসময় বলি তোমরা কিন্তু ম্যাপ দেখবে, যেই জেলা থেকে রয়েছে সেই জেলার কিন্তু ম্যাপটা অবশ্যই দেখবে। তো চলো দেখে নি উত্তর চব্বিশ পরগনা জেলা। তো উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথমে দেখো লোকেশনটা আমরা দেখবো। তোমরা যদি ম্যাপটা খুব ভালো করে দেখো, আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছি। এই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা, নর্থ 24 পরগনাস। ঠিক আছে, এবারে দেখো তাহলে উত্তর চব্বিশ পরগনার একদম পূর্ব দিকে যাও। পূর্ব দিকে রয়েছে কিন্তু বাংলাদেশ। এই দেখো বাংলাদেশ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ। এবং পশ্চিম দিকে রয়েছে হুগলি জেলা। দেখো এই হলো পূর্ব দিক, আর পশ্চিম দিকে রয়েছে কিন্তু হুগলি জেলা। এরপরে চলো উত্তরে যাই। উত্তরে দেখো এই জেলার উত্তরে রয়েছে কিন্তু নদিয়া জেলা, এবং দক্ষিণে কলকাতা, একদম ছোট্ট এই যে হলুদ রঙের এটা হচ্ছে কলকাতা জেলা, এবং তার সঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি লোকেশন। তাহলে কি বললাম, উত্তরে দেখো এই যে নদিয়া জেলা রয়েছে, তারপর দক্ষিণে রয়েছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এবং পূর্বে রয়েছে বাংলাদেশ, যে এত বিশাল একটা পোর্শন জুড়ে রয়েছে বাংলাদেশ, এবং তার সঙ্গে পশ্চিম দিকে রয়েছে কিন্তু হুগলি জেলা। তো সীমানাটা তোমরা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপর দেখব একটা বেসিক গঠন কিভাবে হয়েছিল সেটা জেনে নিই। চলো, উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা, কিন্তু তোমাদের জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা এবং সমগ্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। এটি অঞ্চল অনুযায়ী রাজ্যের 10ম বৃহত্তম জেলা, এবং যার গঠন হয়েছিল 1 মার্চ 1986 সাল। ওকে, তো গঠনটা তোমরা মনে রাখবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেমন এটা সর্বাধিক জনবহুল জেলা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখানে আলোচনা করব আমরা নামকরণের ইতিহাস। তো এই যে উত্তর চব্বিশ পরগনা, তো চব্বিশ পরগনা নামটা খুব ইন্টারেস্টিং। কিভাবে এলো এই পরগনা নামটা চলো জেনে নিই আমরা। ইতিহাস অনুযায়ী 1757 সালে বাংলার নবাব কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জমির মহল বা পরগনার স্বত্ব ভোগ করার অধিকার দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই থেকে এই অঞ্চলটির নাম হয় 24 পরগনা। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে 1814 সালে এই অঞ্চল একটি জেলায় পরিণত হয়। এরপর 1980 সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে 2টি ভাগে বিভক্ত করার পরামর্শ দেয়, এবং 1986 সালের 1 মার্চ, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এই কমিটির সুপারিশ মেনে 24 পরগনা জেলা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়ে 2টি নতুন জেলার আত্মপ্রকাশ ঘটে। তাহলে পরগনা জেলা দুটো রয়েছে, একটা কি রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এবং অন্যটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো তাহলে এই হিস্ট্রিটা তোমাদের একটু জানতে হবে কিভাবে পরগনা নামটা এলো। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই দেখে নিও। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে দেখো ভূ প্রকৃতি সম্পর্কে আমরা অল্প করে জেনে নিই।
দেখো উত্তর চব্বিশ পরগনা জেলাটি নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত। গাঙ্গেয় বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। জেলাটিতে কোনো উচ্চভূমি বা মালভূমির অস্তিত্ব নেই। এর ভূমিরূপকে মূলত 3 ভাগে বিভক্ত করা যেতে পারে, যথা 3টে ভাগ কি কি না, ইছামতি, রায়মঙ্গল, উত্তর বিদ্যাধরী এবং হুগলি অববাহিকা। প্রথমে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি ইছামতি রায়মঙ্গল সমভূমি। জেলাটির পূর্ব দিকে অবস্থিত, বর্ষার জলে পুষ্ট বিভিন্ন ছোট ছোট নদী এবং গঙ্গার শাখা নদী দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে এই সমভূমি গঠন হয়েছে। উত্তর বিদ্যাধরী সমভূমি। বিদ্যাধরী নদীর উত্তরাংশ প্রধানত বিভিন্ন নিকাশি নালা এবং মজে যাওয়া নদীর দ্বারা পুষ্ট। এই অঞ্চলের বৈশিষ্ট্য হলো লবণাক্ত এবং অগভীর জলাভূমির উপস্থিতি। এরপরে রয়েছে হুগলি অববাহিকা। হুগলি নদীর পূর্ব পাড় অবস্থিত। উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমাংশ হুগলি নদীর বাহিত পলি দ্বারা গঠিত এবং এই অঞ্চল বরাবর প্রাকৃতিক নদীর বাঁধ দেখা যায়। তো মোটামুটি ভাবে তোমরা ভূপ্রাকৃতিক গঠনটা কিন্তু জেনে যাবে। তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যে ভূপ্রকৃতি সম্পর্কে একটু ধারণা দিন। জেলার যে ভূপ্রকৃতি সে সম্পর্কে ধারণা দিতে বলতে পারে। আমি একদম তোমাদের শেষে একটু রিক্যাপ করে দেবো যে কোন কোন জায়গাগুলো তোমরা খুব ভালো করে দেখবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, চলো এরপর আমরা প্রশাসনিক বিভাগগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমেই দেখো রয়েছে মহকুমা। মহকুমা কি কি? এখানে 5টি মহকুমা রয়েছে। তো প্রথমেই রয়েছে বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, বিধাননগর এবং বসিরহাট। দেখো লোকসভা কি কি রয়েছে? লোকসভাও রয়েছে 5টি, বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, দমদম এবং বসিরহাট। বিধানসভা রয়েছে 33খানা। জেলা পরিষদের সংখ্যা রয়েছে 1টি, ব্লকের সংখ্যা রয়েছে 22টি, থানার সংখ্যা রয়েছে 35টি, পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 200টি, সদর শহর বারাসাত, বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষার হার 84.95%। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। এরপরে চলো নদ নদীতে চলে যাই। নদ নদী খুব ইম্পর্টেন্ট। বিদ্যাধরী নদী সব থেকে ইম্পর্টেন্ট যেটা, দেখো নদ নদী রয়েছে বিদ্যাধরী, যমুনা, ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল এবং হুগলি ইত্যাদি। এরপরে দেখো ফসল কি কি রয়েছে? ধান, গম, পাট, ইক্ষু, বিভিন্ন রকমের শাকসবজি, তৈলবীজ ইত্যাদি উৎপাদিত হয়। সড়কপথ রয়েছে NH12 এবং NH 112। ওকে, এরপরে রয়েছে রেল স্টেশন। দেখো বিধাননগর রেল স্টেশন জংশন, দমদম জংশন রেল স্টেশন, বারাসাত জংশন, নৈহাটি জংশন, হাসনাবাদ জংশন এবং বনগাঁ জংশন। ওকে, এরপরে চলো এয়ারপোর্টটা দেখে নাও। নেতাজি সুভাষচন্দ্র, এখানে সুভাষ বানানটা একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নিও। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, এটা হচ্ছে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। তো মোটামুটি এগুলো তোমরা মনে রাখবে। চলো এরপরে কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখব। প্রথমেই দেখো পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বারাসাত গভর্নমেন্ট কলেজ, বসিরহাট কলেজ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বারাসাত কলেজ, তার সঙ্গে বিধাননগর গভর্নমেন্ট কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, শ্রী চৈতন্য কলেজ, হিন্দু কলেজ, রামকৃষ্ণ মিশন ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। তো এগুলো মোটামুটিভাবে কিন্তু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। চলো এরপরে চলে যাচ্ছি বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট ব্যক্তি কে কে রয়েছে? অনেকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে। প্রথমেই বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। ভারতের জাতীয় গান বন্দে মাতরমের নির্মাতা, ইনি সাহিত্য সম্রাট হিসেবেও প্রসিদ্ধ। 19 শতকের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ঔপন্যাসিক ইনি। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক। অপু দুর্গার মতো চরিত্র তারই সৃষ্টি। লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ বাবা হিসেবে পরিচিত, ইনি একজন হিন্দু ধর্মগুরু ছিলেন। চলো পরবর্তী দেখি, পরবর্তী বিশিষ্ট ব্যক্তিবর্গ কে কে রয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গে এবারে দেখবো তিতুমির। এনার প্রকৃত নাম হলো সৈয়দ মীর নিসার আলী, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। ইনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত। এনার নেতৃত্বে তৈরি বাঁশের কেল্লা দুর্গ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের ক্ষেত্রে আজও বিখ্যাত। এরপর দেখো প্রমথনাথ বসু। আচ্ছা এখানে একটু কারেকশন করে নেবে, প্রমথনাথ। ওকে, প্রমথনাথ হবে এটা। একজন বাঙালি বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ এবং সমাজকর্মী ছিলেন। দীনবন্ধু মিত্র একজন বাঙালি লেখক, জিৎ গাঙ্গুলির সঙ্গীত পরিচালক এবং দোলা বন্দ্যোপাধ্যায় তীরন্দাজ খেলোয়াড় ছিলেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ। চলে যাচ্ছি এবারে এখানকার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান। প্রথমেই বলবো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি একটি প্রসিদ্ধ অভয়ারণ্য। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ, বানর সংরক্ষিত করে রাখা আছে। দক্ষিণেশ্বর কালী মন্দির খুব ইম্পর্টেন্ট। 1855 সালে রানী রাসমণি এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। চাকলাধাম বেড়াচাপার কাছে অবস্থিত চাকলা লোকনাথ মন্দির লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে কিন্তু প্রসিদ্ধ।
চলো এরপরে দেখো মঙ্গল পাণ্ডে পার্ক। মঙ্গল পাণ্ডে পার্ক কোথায় না ব্যারাকপুরের নির্মলতাই হুগলি নদীর তীরে। সিপাহী বিদ্রোহের সূচনা যে মঙ্গল পাণ্ডের হাত ধরে শুরু হয়েছিল বলে ধরা হয় তার স্মরণে একটি মনোরম উদ্যান রয়েছে যেটি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক নামে পরিচিত। এরপরে দেখো হালির শহর, এটি একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান। হালির শহর নামটি এসেছে হাভেলির শহর অর্থাৎ প্রাসাদের শহর এই হিসেবে আবুল ফজলের আইনি আকবরীতেও এই হালির শহরের নাম পাওয়া যায়। এছাড়া রয়েছে গান্ধীঘাট, পানিহাটি, অ্যাকোয়াটিকা, রবীন্দ্রতীর্থ, চন্দ্রকেতুধাম ইত্যাদি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। তো মোটামুটি ভাবে এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। দেখো এবারে বলি তোমাদের কোন কোন জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে। সেটা হচ্ছে প্রথমেই বলবো দর্শনীয় স্থান, কেননা তোমার জেলা থেকে যখনই প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রথমেই বলা হয় যে আপনার জেলায় কোনো দর্শনীয় স্থান আছে, বা আমরা যদি বেড়াতে যাই কখনো তাহলে কোন কোন জায়গাগুলো আপনি আমাদের ঘুরিয়ে দেখাবেন। তো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। তার সঙ্গে কিন্তু জিজ্ঞাসা করে বিশিষ্ট ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি, জেলায় কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা। তার সঙ্গে বলি আর যেগুলো জিজ্ঞাসা করে নদ নদী সম্পর্কে জিজ্ঞাসা করে, বা কি কি ফসল উৎপাদিত হয় এগুলো জিজ্ঞাসা করে। তার সঙ্গে প্রশাসনিক বিভাগগুলো তোমরা অবশ্যই জেনে যাবে, প্রশাসনিক বিভাগ থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে। ভূপ্রকৃতি সম্পর্কে অল্প করে জেনে যাবে, কেননা সেরকম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে না, যেটা তোমাদের বললাম যে। এবং সীমানাটা কিভাবে, কোথায় সীমানা, উত্তরে কোন জেলা, দক্ষিণে কোন জেলা। তবে মোটামুটি ভাবে যেগুলো জিজ্ঞাসা করে সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি এবং যেগুলো উল্লেখযোগ্য মানে স্থান রয়েছে, ভ্রমণের যে জায়গাগুলো, সেগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে। আশা করি এর বাইরে তোমাদের আর কিছু করার দরকার নেই। এগুলো করলেই তোমাদের জেলা থেকে যদি কোনো রকম কোনো প্রশ্ন করে তোমরা কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। তো তোমাদের এই যে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবে। এছাড়া তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ফলো করতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেককেই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এবং তোমরা কোন কোন জেলার ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং কি ধরনের ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকেই আমাকে কমেন্ট করেছো, কেউ বলেছো মালদা, কেউ বলেছো বাঁকুড়া, আবার কেউ বলেছো জলপাইগুড়ি। আমি একে একে সব ভিডিওগুলো আপলোড করব। পিডিএফ আমার মোটামুটি রেডি হয়ে গেছে সবগুলো জেলারই। আমি শুধু তোমাদের দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই, তোমরা আমার উপর একটু ভরসা রাখো। ডেমো ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর উত্তর 24 পরগনা জেলা থেকে কে কে রয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।